আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক ভালো আছেন। খন্দকার জিকের পেইজ ভিত্তিক ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সো পূর্বের ক্লাসটি যে জায়গায় শেষ হয়েছিল আমরা ঠিক সেই জায়গা থেকেই শুরু করব। অ্যান্ড আপনারা যারা নিয়মিত ক্লাস করেন আপনাদের পাশাপাশি আপনাদের হচ্ছে যে ফ্রেন্ডদেরকে একটু হচ্ছে মেনশন করে জানিয়ে দিন যে আমাদের ক্লাসটি হচ্ছে। সো আজকে আমরা মূলত 552 পেজ থেকে হচ্ছে যে ক্লাসটা করা শুরু করব। আপনাদের যাদের কাছে খন্দকার জিকে বই আছে তারা অবশ্যই বইটা সামনে নিবেন। আর কারো কাছে বই না থাকলে তবে আপনি ক্লাসটি করতে পারেন, সমস্যা নাই। বই না থাকলেও আপনি ক্লাসটি করতে পারেন আর কি। ওকে, সো বাকিরা জয়েন করতে থাকুক, জয়েন করতে করতে আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা বেশি সময় অপেক্ষা করব না, ক্লাসটা শুরু করি, এরপর না হয় আপনাদের এন্ড থেকে কিছু কোশ্চেন বা কিছু কনফিউশন নিব আর কি। প্রথমেই যদি আমরা দেখি সামুরাই, জাপানের প্রাক শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যোদ্ধা হিসাবে পরিচিত ছিল হচ্ছে সামুরাই। আমরা বিভিন্ন অ্যানিমেশন বা কার্টুনে এই সামুরাইয়ের সম্পর্কে হয়তো জেনেছি। আচ্ছা, সো জাপানি ক্রিয়াবাচক শব্দ সাবুরাই থেকে সামুরাই শব্দটির উৎপত্তি ঘটেছে। সো এখানে আপনাকে বলতে পারে যে হচ্ছে যে সামুরাইয়ের উৎপত্তি হয়েছিল কোন দেশে? জাপানে সামুরাইয়ের উৎপত্তি হয়েছিল। আচ্ছা, জাপানের ইতিহাসে বিখ্যাত স্থান আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ইতিহাসে ট্র্যাজেডিক দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। সো তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রুমানের পররাষ্ট্রমন্ত্রী না, তৎকালীন ইউএস প্রেসিডেন্ট, এটা আসলে ওই বেলফোর ডিক্লারেশনটা চলে আসছে আর কি। ওইটাও বলে দিচ্ছি, সমস্যা নাই যেহেতু চলে এসেছে। তৎকালীন তৎকালীন হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিল ট্রুমান, তার নির্দেশে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুইটা জায়গায় হচ্ছে আপনার বোমা নিক্ষেপ করা হয়েছিল। জাপানের হিরোশিমাতে যে বোমাটা নিক্ষেপ করা হয় সেটার সাংকেতিক নাম ছিল লিটল বয়। এটা নিক্ষেপ করা হয় 6 আগস্ট 1945 সালে। অপরদিকে নাগাসাকিতে যে বোমাটা নিক্ষেপ করা হয় সেটার সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান, এবং এই বোমাটি নিক্ষেপ করা হয় 1945 সালের 9 আগস্ট। ওকে, সো আমরা যদি দেখি 1945 সালের 6 আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরে লিটল বয়, যেটা আমরা একটু আগে দেখলাম, সো নাগাসাকিতে বোমা ফেলে হচ্ছে 9 আগস্ট। এখান থেকে আমাদেরকে জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের হিরোশিমাতে নিক্ষেপ করা বোমাটার নাম কি ছিল? প্রথমে ছোট ছিল লিটল বয়, কবে ফেলা হয়? 6 আগস্ট ফেলা হয়। অপরদিকে নাগাসাকিতে বোমা ফেলা হয় 9 আগস্ট, সেটা সাংকেতিক নাম কি ছিল? ফ্যাটম্যান ছিল ওই বোমার সাংকেতিক নাম। এরপর যদি হচ্ছে আমরা দেখি হনশু দ্বীপ, জাপানের 4টি প্রধান দ্বীপের মধ্যে একটা হচ্ছে হনশু। হনশু জাপানের প্রধান যে 4টা দ্বীপ আছে, এই প্রধান 4টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে হনশু। সো হনশু হচ্ছে জাপানের প্রধান যে 4টা দ্বীপ আছে, এই প্রধান 4টা দ্বীপের মধ্যে একটা হচ্ছে যে হনশু দ্বীপ। জাপানের হনশু দ্বীপ হচ্ছে জাপানের যে প্রধান 4টা দ্বীপ আছে এর মধ্যে একটা হচ্ছে হনশু দ্বীপ। আচ্ছা, আয়তনের দিক থেকে এটা বিশ্বের 7ম বৃহত্তম দ্বীপ। হনশু দ্বীপটা জাপানের আয়তনের দিক থেকে 7ম বৃহত্তম দ্বীপ। আমরা সবাই জানি জাপান হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। সো হনশু, হোকাইডো, তারপর হচ্ছে যে মানে এই দুইটা মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ যে দ্বীপ আছে জাপানের। সো হনশু অ্যান্ড হোকাইডো এই দুইটা হচ্ছে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি হোকাইডো জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, এবং হচ্ছে যে আহ, আহ, আপনার জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি? এখান থেকে প্রশ্ন আসতে পারে, জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি হনশু, দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি? তখন কি হবে? হোকাইডো হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। রাজধানী শহর আপনার হচ্ছে যে হল হোকাইডোর বৃহত্তম নগর, রাজধানীটা এই হোকাইডোতেই অবস্থিত আর কি। আচ্ছা, কিউশু দ্বীপ আর হচ্ছে সিকোকু দ্বীপ এই দুইটা জাস্ট একটু বেসিক জানলেই হবে। তৃতীয় বৃহত্তম দ্বীপ কোনটা, চতুর্থ বৃহত্তম দ্বীপ কোনটা, এই দুইটা জানলে হবে, এত বিস্তারিত জানতে হবে না আপনার। বাট প্রধান যে দুইটা দ্বীপ হনশু, হোকাইডো, এই দুইটা একটু ভালোভাবে জানতে হবে। জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? হনশু। দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি? হোকাইডো। এই দুইটা জিনিস একটু জানবো আর কি। আচ্ছা, কুরিল দ্বীপপুঞ্জ, এটা জাপান সাগরে অবস্থিত। জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে, এখান থেকে বেশ কয়েকবার এসেছে নিচের কোন দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে কোন দ্বীপ নিয়ে? কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে, ভালো, কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে হচ্ছে যে আপনার বিরোধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া জাপানের কাছ থেকে এই কুরিল দ্বীপপুঞ্জটা দখল করে নেয়। মূলত এই কুরিল দ্বীপপুঞ্জ জাপানেরই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের থেকে কি করে আপনার হচ্ছে যে
রাশিয়া জাপানের থেকে হচ্ছে যে দখল করে নেয় এই কুরিল দ্বীপপুঞ্জ। চলো আমরা একটু ঝটপট দেখে নেই এখান থেকে কি টাইপের প্রশ্নগুলো এসেছে। এশিয়ার দেশসমূহের মধ্যে কোনটি উন্নত বিশ্বের দেশ? জাপান হচ্ছে উন্নত বিশ্বের দেশ। বর্তমানে বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। কেননা ওই যে লিটল বয় অ্যান্ড ফ্যাটম্যান নামে যে দুইটা বোমা নিক্ষেপ করা হয়েছিল জাপানের উপর, ওই দুইটা বোমা নিক্ষেপ করার পরে জাপান আসলে ঠান্ডা হয়ে গিয়েছে। তারা আসলে এমন পলিসি নিয়েছে, তারা মানে বাইরের দেশের সাথে নিজে থেকে সংঘাতে যাবে না। আচ্ছা, কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপানে 6 আগস্ট হিরোশিমাতে, 9 আগস্ট নাগাসাকিতে। 6 আগস্ট ফেলা বোমাটার নাম ছিল কি? লিটল বয়। অপরদিকে 9 আগস্ট যে বোমাটা ফেলা হয় এটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান। এরপর যদি আমরা দেখি কর্নার স্টোন অফ পিস, এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে কোথায়? ওকিনাওয়া, জাপান। সো এখান থেকে বলতে পারে ওকিনাওয়া জাপানে কোন স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে, অথবা এই কর্নার স্টোন অফ পিস কোথায় অবস্থিত। হিরোশিমায় বোমা কবে ফেলা হয়েছিল? বারবার বললাম তারিখটা গুরুত্বপূর্ণ। হিরোশিমাতে 1945 সালের আগস্ট মাসে। কত তারিখে? 5 তারিখে বোমা ফেলা হয়। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটা? টোকিও হচ্ছে, জাপানের টোকিও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহরটার নাম কি? জাপানের টোকিও হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মেট্রোপলিটন শহরের নাম। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত, মানে এই টাইপের বেসিক কিছু জিনিস আছে আর কি। বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয় হচ্ছে জাপানে। পৃথিবীর সবচেয়ে গড়ায়ুর দেশ হচ্ছে যে জাপান। সো এই আর কি। একটু আগে বললাম ওই যে ভুলে বলে ফেলছিলাম যে হচ্ছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, ওইটা বেসিক্যালি হচ্ছে তোমার 1917 সালে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে তোমার 1917 সালে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি মনে আছে কি? জানলে পরে একটু কমেন্ট করো। 1917 সালে তোমার হচ্ছে যে একটা ঘোষণা আসে আর কি, সেটা হচ্ছে বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন। এটা বেসিক্যালি একটা চিঠি ছিল। তোমরা যে চিঠি লেখো ওই টাইপের না, ডিফারেন্ট টাইপের চিঠি। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্চার বেলফোর ইহুদি আন্দোলনের নেতা রথচাইল্ডের কাছে একটা চিঠি লেখে, যেটাতে বেসিক্যালি ইহুদিদের জন্য একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যেটা বেসিক্যালি দেওয়া হয়েছিল 1917 সালে, এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। প্রতিষ্ঠার পর সর্বপ্রথম স্বীকৃতিদানকারী দেশ যুক্তরাষ্ট্র, এবং স্টিল নাও ইসরায়েলকে সব থেকে বেশি সমর্থনকারী দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বেশ কিছু কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত কারণ, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ, যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সরবরাহ করে, সংগ্রহ করে, বিশেষ করে ইসরায়েলের থেকে মধ্যপ্রাচ্য রিলেটেড যে গোয়েন্দা তথ্যগুলো আছে এফবিআই এর সাথে তারা কোলাবোরেশন করে আর কি। সো তোমার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড স্পাই এজেন্সি হিসেবে কনসিডার করা হয়। মোসাদ, আমান, সাবাক, এই তিনটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আর কি। সো 17-তে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা বিপ্লব ঘটেছে, যেটা 1917 সালে হয়েছে। একটু কমেন্ট করে জানাও কোন বিপ্লবটা হয়েছে 1917-তে। সবাই একটু বলো দেখি 17-তে কোন বিপ্লব হয়েছে। আচ্ছা, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, তোমার প্রতি আমার উপহেলা। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে। সো পৃথিবী আসলে কখনোই শান্ত ছিল না। বর্তমানে যেমন মধ্যপ্রাচ্যে সংকট চলতেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তেজনা চলতেছে, এরকম সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয়েছে। সো এর মধ্যে অন্যতম ছিল কোরিয়া যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়ার সমাজতান্ত্রিক অর্থনীতি, আর হচ্ছে যে তোমার উত্তর কোরিয়ার আর দক্ষিণ কোরিয়ার পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে। 1950 সালে পিচ সাগর নিয়ে দুইটা দেশ যুদ্ধে জড়ায় পড়ে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামগত দিক থেকে মিল থাকলেও দুইটা দেশের মধ্যে একদম একটা আরেকটার বিপরীত টাইপের অ্যাটিটিউড আর কি। ওকে, 1950 সালে কোরিয়ার যুদ্ধ। এখান থেকে তোমাকে জাস্ট বলতে পারে যে কোরিয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। কত সালে কোরিয়ার যুদ্ধ সংগঠিত হয়? 1950 সালে কোরিয়ার যুদ্ধ সংগঠিত হয়। এই তথ্যটা একটু ভালোভাবে মনে রাখবো। বাকিগুলা এত ভালোভাবে দেখতে হবে না, বাট এইখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া আছে, এগুলো একটু দেখবো আমরা। 38 ডিগ্রি অক্ষরেখার ভিত্তিতে দুই কোরিয়াকে ভাগ করা হয়। তাহলে দুই কোরিয়ার 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের সীমারেখা বা সীমান্ত বিভাজনকারী রেখা? এটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। বা এই টাইপের প্রশ্ন করতে পারে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত বিভাজনকারী বা পৃথককারী রেখা কোনটা? সেটা হচ্ছে কি তোমার 38 ডিগ্রি অক্ষরেখা। এটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত বিভাজনকারী রেখা। ওকে, অনেকেই উত্তর দিয়েছে রুশ বিপ্লব। এক্স্যাক্টলি,
তোমার হচ্ছে এটাকে অক্টোবর বিপ্লব, বলশেবিক বিপ্লব, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব নামেও অভিহিত করা হয়, যেটা 1917 সালে সংগঠিত হয়েছিল। আচ্ছা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পৃথক হয় 1945 সালে। সকালবেলার শান্তি নামে পরিচিত হচ্ছে কোরিয়া। সো এইগুলা কিন্তু আসে। ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এই ধরনের প্রশ্নগুলো আসে। সকালবেলার শান্তি নামে খ্যাতকে কোরিয়া হচ্ছে সকালবেলার শান্তি নামে খ্যাত। বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে উত্তর কোরিয়া। আচ্ছা, এগুলো একটু দেখে নিব। জাপান কোরিয়া দখল করে 1905 সালে। বাকি তথ্যগুলো জাস্ট একবার দেখলেই হবে আর কি। উত্তর কোরিয়ার বিখ্যাত কয়েকজন ব্যক্তি: কিম ইল সাং, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট হচ্ছে কিম ইল সাং। তাহলে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্টকে কিম ইং সাং হচ্ছে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট। প্রথম প্রধানমন্ত্রী, আচ্ছা প্রথম প্রধানমন্ত্রী লাগবে না। এখন আমরা যদি দেখি কিম জং উন, যাকে নিয়ে সবার আসলে হচ্ছে অনেক অনেক কিউরিসিটির জায়গা। অ্যান্ড কিম জং উন হচ্ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হচ্ছে কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কি, এতটুকু জানলেই হবে। তার সম্পর্কে এত এত বেশি জানতে হবে না। বাট আরেকটা জিনিস জানতে হবে, উত্তর কোরিয়ার রাজনৈতিক দল যেটা আর কি, সো সেটার নাম ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টি কোন দেশের রাজনৈতিক দলের নাম? উত্তর কোরিয়ার রাজনৈতিক দলের নাম হচ্ছে ওয়ার্কার্স পার্টি, যেটার প্রধান হচ্ছে কিম জং উন। তো এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার রাজনৈতিক দলের নাম কি? ওয়ার্কার্স পার্টি। যেটার প্রধানকে কিম জং উন হচ্ছে যে এই ওয়ার্কার্স পার্টির প্রধান আর কি। এইটা একটু ভালোভাবে হচ্ছে আমাদেরকে জানতে হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি কোরিয়ালস, আচ্ছা বাকি জিনিসগুলো এখন আমরা একটু কোশ্চেনগুলো দেখি। কোন দেশে সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হয়? উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে। সো এখান থেকে তোমাকে যদি বলে যে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে নিচের কোন দেশ, তখন কি হবে? উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা সম্পূর্ণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল? একটু আগেই বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া জাপানের অধীনে ছিল। আচ্ছা, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ইতিহাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, এগুলো লাগবে না, বাট এইটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? বেশ কয়েকবার এসেছে এই প্রশ্নটা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। দক্ষিণ কোরিয়ার, আচ্ছা সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট এটা যেহেতু আগের প্রশ্ন, এবছর আসবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? এই যে দেখো, এই প্রশ্নটা এসেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কার্যালয় বা অফিস, সেটার নাম হচ্ছে হোয়াইট হল। হোয়াইট হল হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় বা অফিসের নাম। সো সামরিক শাসন বিদ্যমান রয়েছে কি, কোথায়? এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলো জাস্ট একটু দেখলে হবে আর কি। এবার চলো আমরা একটু এশিয়াতে চলে যাই। এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে এই দেশগুলো নিয়ে একটু আলোচনা করি। সো তার আগে আমাকে একটু হচ্ছে যে আনসার দিবা যে আহ, উম, পৃথিবীর সব থেকে বেশি দেশ রয়েছে কোন মহাদেশে? ঝটপট একটু কমেন্ট করবা। পৃথিবীর সব থেকে বেশি দেশ রয়েছে কোন দেশে? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ কোনটা? পৃথিবীর সব থেকে বেশি তোমার হচ্ছে যে দেশ রয়েছে কোন মহাদেশে? একটু হচ্ছে আমাকে জানাবা। এটা একটু হচ্ছে আমাকে জানাও যে হচ্ছে যে 1 নম্বর প্রশ্নের আনসারটা, পৃথিবীর সব থেকে বেশি দেশ আছে কোন দেশ, কোন মহাদেশে? আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে যে সব আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটা? পৃথিবীর সব থেকে বড় আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এশিয়া, এবং স্বাধীন দেশের সংখ্যা 44টা। এশিয়াতে স্বাধীন দেশের সংখ্যা কয়টা? 44টা। কিন্তু সব থেকে বেশি দেশ আছে কিন্তু আফ্রিকা মহাদেশে, 54টা। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এশিয়ার তোমার অঞ্চল পরিচিতি তোমাকে এই জায়গা থেকে বলতে পারে মধ্য এশিয়ার দেশ কোনটি। এই জায়গা থেকে এই টাইপের প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি হচ্ছে যে আহ, মধ্য এশিয়ার দেশ। এখানে জাস্ট এই ট্রিক্সটা দিয়ে মনে রাখতে পারো, বাট আমি বলবো যে তুমি ম্যাপ দেখে জাস্ট একটু মনে রাখো যে
কাজাকস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। সো এইটা তুমি যদি বেশ কয়েকবার দেখো ম্যাপটা এখান থেকে, অথবা বড় কোনো ম্যাপ থেকে দেখলে জিনিসটা আরো বেটার হয়, তাহলে তোমার কাছে জিনিসটা মনে রাখা সহজ হবে। এই ছন্দের থেকে ওইভাবে মনে রাখাটা সহজ। আরেকটা জিনিস, রাজধানী, মুদ্রা, কার উপনিবেশ ছিল, এইগুলা মনে রাখার দরকার নাই। স্বাধীনতা লাভ করে কবে, এই তথ্যগুলো মনে রাখার দরকার নাই। মানে এই জিনিসগুলো মনে রাখা খুবই কঠিন, এই জিনিসগুলো মনে রাখার দরকার নাই। রিসেন্ট টাইমে আমরা যদি দেখি এই জায়গাগুলো থেকে ওইভাবে প্রশ্ন আসে না, মানে রিসেন্ট সময়ে আর কি। আচ্ছা, কিরগিজস্তানের রাজধানী কোথায়? জাস্ট তাহলে কিরগিজস্তানের রাজধানীটা রাখি, মানে এখানে যে দুইটা প্রশ্ন আসছে এই দুইটা দেশের রাজধানী মনে রাখি, এর বাইরে আর কোনো দেশের রাজধানী ওইভাবে মনে রাখার দরকার নাই। কাজাকস্তান, মধ্য এশিয়ার মুসলিম বিশ্বের সর্ববৃহৎ দেশ হচ্ছে কাজাকস্তান। মধ্য এশিয়া অথবা মুসলিম বিশ্বের সর্ববৃহৎ দেশের নাম কি? কাজাকস্তান হচ্ছে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ দেশ আর কি। ফাদার্স অফ অ্যাপলস বলা হয় হচ্ছে আমলা আতাকে, যেটা কিনা কাজাকিস্তানের সাবেক রাজধানী। কাজাকিস্তানের সাবেক রাজধানী কোনটা? আমলা আতা হচ্ছে কাজাকিস্তানের সাবেক রাজধানী। কাজাকস্তানের সাবেক রাজধানীর নাম কি? কাজাকস্তানের সাবেক রাজধানীর নাম হচ্ছে আমলা আতা। আচ্ছা, মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? কাজাকস্তান। এই প্রশ্নটা এসেছে অ্যান্ড এই জায়গা থেকে এই প্রশ্নটা আসতে পারে। আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কাজাকস্তান আমলা আতা কোন দেশের রাজধানীর নাম ছিল, অথবা কাজাকস্তানের সাবেক রাজধানীর নাম কি? আমলা আতা ছিল। ওকে, উজবেকিস্তান সিটি, আচ্ছা ঝর্ণার, সিটি অফ ফাউন্টেইন বা ঝর্ণার শহর বলা হয় হচ্ছে তোমার উজবেকিস্তান, উজবেকিস্তানকে, বা ঝর্ণা উজবেকিস্তানের একটা জায়গা আর কি, তাসখন্দকে। রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে উজবেকিস্তানের তাসখন্দে বা উজবেকিস্তানে। সো এখান থেকে তোমাকে যদি জিজ্ঞাসা করে, তোমাকে বলতে পারে সিটি অফ ফাউন্টেইনস বা ঝর্ণার শহর বলা হয় কাকে? তাসখন্দকে সিটি অফ ফাউন্টেইন বা ঝর্ণার শহর বলা হয়। কাকে সিটি অফ ফাউন্টেইন বা ঝর্ণার শহর বলা হয়? তাসখন্দকে সিটি অফ ফাউন্টেইন বা ঝর্ণার শহর বলা হয়। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক সুবিধা বা সামরিক ঘাঁটি রয়েছে? উজবেকিস্তানে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। এবার যদি দেখি আমরা তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তানের সরকার পদ্ধতি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তুর্কমেনিস্তানের সরকার পদ্ধতিটা কি? রাষ্ট্রপতি শাসিত। এটা আসলে এভাবে মনে রাখার দরকার নাই। আচ্ছা, তাজিকিস্তান, তাজিকিস্তান এটা লাগবে না। কিরগিজস্তান থেকে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আহ, এইটুকু জাস্ট একবার দেখে নিব। এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই হয়ে যাবে। আচ্ছা, তোমরা তো আহ, বাংলা ভার্সন সাধারণ জ্ঞান পড়তেছো, খন্দকার জিকে বাংলা ভার্সন সাধারণ জ্ঞান পড়ার পরে তোমরা আসলে বুঝতে পারতেছো যে আহ, এটা তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি গোছাতে আসলে কতটুকু হেল্প করবে। এর পাশাপাশি তুমি হচ্ছে যে যারা বিউপিতে পরীক্ষা দিবা তাদের সাধারণ জ্ঞান প্রশ্নটা আসলে ইংরেজিতে হবে। সো বাংলা ভার্সনে তুমি তথ্যগুলো জানতে পারো, এর পাশাপাশি তুমি হচ্ছে ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান বই থেকে তুমি করতে পারো আর কি। ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান বই থেকে প্র্যাকটিস করতে পারো, যেটা তোমার আসলে ইংলিশ ভার্সনের সাধারণ জ্ঞানের যে ভীতিটা আছে এটা দূর করে দিবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি ইউরোপ মহাদেশের যদি চলে যাই, সো মহাদেশ পরিচিতির মধ্যে তোমার হচ্ছে এশিয়াটা গুরুত্বপূর্ণ, এশিয়ার পরে ইউরোপটা একটু গুরুত্বপূর্ণ আর কি। এশিয়া থেকে চীনটা একটু ভালোভাবে পড়তে হবে। তোমরা তো হচ্ছে পড়েছো, তারপর আমি একটু তোমাদেরকে হচ্ছে রিভিউ করে দেই, একটু রিভাইজ দিয়ে দেই আর কি। সো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, যেটা কিনা এশিয়া মহাদেশে অবস্থিত। ভারতের সংবিধানটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বা বৃহত্তম সংবিধান, লিখিত লিখিত সংবিধানের দিক থেকে যুক্তরাষ্ট্রেরটা সবচেয়ে ছোট। আচ্ছা, ভারতের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা 470টা এবং ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর আম্বেদকরকে। বাংলাদেশের আইনসভাটা এক কক্ষ বিশিষ্ট। আমাদের আইনসভার নাম হাউস অব দ্য নেশন। সো জাতীয় সংসদ আর কি, যেটা এখানে হচ্ছে 350টা আসন আছে, এগুলো তো আমরা বেসিক সবই জানি। 50টা সংরক্ষিত, 300টা নির্বাচিত, 1 নং আসন অবস্থিত পঞ্চগড়ে, 300 নং হচ্ছে বান্দরবানে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি ভারতের পার্লামেন্ট বা আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট না। পৃথিবীর কিছু দেশে এক কক্ষ বিশিষ্ট, কিছু দেশে দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভাটা দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম রাজ্যসভা। মনে রাখবা, রাজারা সবসময় উঁচু স্থানে বসে। আর অপরদিকে নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষের নাম, অপরদিকে নিম্ন কক্ষের নাম কি? নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। আচ্ছা, এরপর তোমার হচ্ছে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলো সম্পর্ক আসলে খুব একটা ভালো না, খুবই খারাপ। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালামকে। তারপর তোমার হচ্ছে নেপালি যারা আছে তাদের ভারতে ঢোকার জন্য আলাদা করে কোনো পাসপোর্টের দরকার হয় না। তারপর তোমার হচ্ছে যে ভারতের পরে চীনটা গুরুত্বপূর্ণ।
চীন হচ্ছে যে তোমার হচ্ছে এক দেশ দুই নীতির দেশ বলা হয় চীনকে। তারপর হচ্ছে যে তোমার আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে যে চীন। কেন রাশিয়া না হয়ে চীন হইলো? কারণ রাশিয়াটা হচ্ছে ইউরেশিয়ার দেশ, একাধারে ইউরোপ মহাদেশেও পড়েছে, এশিয়া মহাদেশেও পড়েছে। অ্যান্ড রাশিয়ার ইউরোপ এশিয়ার অংশকে পৃথক করেছে একটা পর্বত, যেটার নাম হচ্ছে ইউরাল পর্বত। উরাল পর্বত না, ইউরাল পর্বত আর কি, যেটা হচ্ছে পৃথক করেছে। সো চীন হচ্ছে এশিয়ার আয়তনে সবচেয়ে বড় দেশ। চীনের যে রাজা তাদেরকে সন অফ গড বলা হতো, চীনের রাজাদেরকে সন অফ গড বলা হতো আর কি। এরপর মহাপ্রাচীরের দেশ নামে পরিচিত হচ্ছে যে চীন। সো চীন মূলত হচ্ছে যে আমরা তো সবাই জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 11তে বঙ্গভঙ্গ রদ হয়। সো এখান থেকে মনে রাখবা 1912 সালে সান ইয়েত নামক একজন ব্যক্তি, তিনি হচ্ছে গণতান্ত্রিক, তার নেতৃত্বে গণতান্ত্রিক এবং হচ্ছে জাতীয়তাবাদী চীনের যাত্রা শুরু হয়। কত সালে? বঙ্গভঙ্গ যে রদ হয় তার ঠিক পরের বছর, দ্যাটস মিন 1912 সালে গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী চীনের যাত্রা শুরু হয় কার নেতৃত্বে? সান ইয়েতের নেতৃত্বে। এরপর যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হই, আমরা তো সবাই জানি এই তথ্যটা, ইসরায়েল একটু আগে পড়লাম, ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এরপর জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় হচ্ছে 1948 সালের 10 ডিসেম্বর। এর কারণে 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস নামে অভিহিত করা হয়। ঠিক ওই 1948 সালের এক বছর পরে, এটা এইভাবে মনে রাখবো, তোমার হচ্ছে 1949 সালে, অডিয়েন্স কমতেছে কেন? মানে এই জিনিসগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি পড়া হয় না এইগুলা? আচ্ছা, 1949 সালে যেই বছর হচ্ছে তোমার ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1949 সালে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো নামে একটা সামরিক জোট প্রতিষ্ঠিত হয়। সো ঠিক ওই বছর, যে বছর ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে, ওই বছর তোমার হচ্ছে যে এই যে জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চীন থেকে সমাজতান্ত্রিক চীনে কনভার্ট হয় বা সমাজতান্ত্রিক চীনের যাত্রা শুরু হয়। কার নেতৃত্বে হয়? মাও সেতুং এর নেতৃত্বে সমাজতান্ত্রিক মানে হচ্ছে চীনের যাত্রা শুরু হয় আর কি। সো এই জিনিসগুলো আমি জাস্ট তোমাদেরকে একটা তথ্যের সাথে আরেকটা তথ্য কানেক্ট করে পড়াচ্ছি। সাধারণ জ্ঞানে এইভাবে তোমার তথ্যগুলো যদি পড়ো, জিনিসগুলো তোমাদের জন্য সহজ হবে, মাল্টিপল ইনফরমেশন জানতে পারবা এবং খুব সহজেই জানতে পারবা আর কি। সো 1949 সালে আহ, জাতীয়তাবাদী এবং হচ্ছে গণতান্ত্রিক চীন থেকে সমাজতান্ত্রিক চীনের যাত্রা শুরু হয়। এরপর আমাদের 6 দফা গৃহীত হয়েছিল কবে, বা 6 দফা ঘোষণা করা হয় কবে? 6 দফা ঘোষণা করা হয় 1966 সালে। যেই সালে 6 দফা ঘোষণা করা হয়, ঠিক ওই সালে চীনে তোমার হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন হয়। সাংস্কৃতিক আন্দোলনটাও মাও সেতুং এর নেতৃত্বে হয়। আমাদের 6 দফাকে তো হচ্ছে ম্যাগনা কার্টা নামে অভিহিত করা হয়, তো এটা তো আমরা সবাই জানি। সো ওই সালটাতেই কি হয়? চীনে সাংস্কৃতিক আন্দোলন হয়। এখান থেকে প্রশ্ন এসেছিল বা আসতে পারে যে সাংস্কৃতিক আন্দোলন কোন দেশে সংগঠিত হয়। এরপর আরেকটু সামনের দিকে যদি আগাই চীন সম্পর্কিত, 1989 সালে চীনে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়, যেটাকে বলা হয় টিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ড। টিয়েনআনমেন স্কয়ার বেসিক্যালি চীনের একটা লোকেশন বা চীনের একটা জায়গার নাম। টিয়েনআনমেন স্কয়ারটা হচ্ছে চীনের একটা লোকেশন বা চীনের একটা জায়গার নাম। সো চীনের টিয়েনআনমেন স্কয়ারে স্টুডেন্টরা কোনো একটা অন্যায়ের এগেইনস্টে প্রোটেস্ট করতেছিল এবং নির্বিচারে তাদের উপর হত্যাকাণ্ড চালানো হয়। এটাকে বলা হয় হচ্ছে টিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ড আর কি। যেটা কোথায় সংঘটিত হয়? এটা হচ্ছে চীনে সংঘটিত হয় আর কি। সো এই ছিল চীন সম্পর্কে তোমার গুরুত্বপূর্ণ তথ্য আর কি। এরপর আরো কিছু তথ্য আছে, এগুলো বললে হয়তো এখন মাথার উপর দিয়ে যাবে। তারপর তোমার এলটিটি বিদ্রোহী গোষ্ঠী তোমার হচ্ছে ছিল হচ্ছে শ্রীলঙ্কাতে। তারপর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে যে তোমার শ্রীমাভো বন্দরনায়েকে, তিনি হচ্ছে শ্রীলঙ্কার। অপরদিকে যদি বলে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটা হচ্ছে বেনজির ভুট্টো। সো এইগুলো মোটামুটি হাইলাইটেড ইনফরমেশন আর কি আমাদের এশিয়া থেকে। আই গেস এই জিনিসগুলো তোমরা হচ্ছে পড়েছো বা এই জিনিসগুলো তোমাদের হচ্ছে মনে আছে, এই তথ্যগুলা। এরপর আমরা যদি মানে আই গেস এগুলো সবই মনে আছে। ওকে, এরপর আমরা যদি এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি, ইউরোপে চলে যাই আজকে। আচ্ছা, উত্তর ইউরোপের দেশ বা এগুলা রাজধানী মুদ্রা ওইভাবে পড়তে হবে না। রাজধানী মুদ্রা গুলো হচ্ছে আমরা স্কিপ করব, জাস্ট বিগত কয়েকটা প্রশ্ন হচ্ছে আমরা দেখব এখান থেকে। বাট এই যে অঞ্চল পরিচিতি না, এই অঞ্চল পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, দুইভাবে প্রশ্ন করতে পারে যে তোমার নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, দেশ অথবা দেশ নয়, দুইটার যে কোনো একটা প্রশ্ন করতে পারে। তোমাকে বলতে পারে নিচের কোনটি হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ অথবা দেশ নয়। সো এটা আমরা মনে রাখতে পারি ফিরে আসুন দিয়ে, ফিরে আসুন এইটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি।
ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন, নতে হচ্ছে নরওয়ে। তাহলে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এখান থেকে তোমাকে দুইটার আপনার হচ্ছে যে আহ, এখান থেকে তোমাকে হচ্ছে যে দুইটার যে কোনো একটা প্রশ্নই করতে পারে। এখান থেকে তোমার হচ্ছে দুইটার যে কোনো একটা প্রশ্ন করতে পারে। ওকে, মধ্য এশিয়ার দেশ পাঁচটা পড়ো, হ্যাঁ? পাঁচটাই মধ্য এশিয়ার দেশ, ছয়টা না। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, সো এখান থেকে তোমাকে দুই টাইপের যে কোনো একটা প্রশ্ন করতে পারে। নিচের কোনটি হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান দেশ অথবা স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? এই যে বিশেষ অঞ্চল পরিস্থিতিগুলো আছে, এই অঞ্চল পরিস্থিতিগুলো এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। সো আমরা যদি দেখি ফিনল্যান্ড, তারপর হচ্ছে যে তোমার ডেনমার্ক, ফিনল্যান্ড, দেন ডেনমার্ক, এরপর হচ্ছে আইসল্যান্ড, এরপর হচ্ছে সুইডেন অ্যান্ড নরওয়ে। এই পাঁচটা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আর কি। সো এখান থেকে তোমাকে বলতে পারে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ওকে, সো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল মূলত হচ্ছে পাঁচটা, এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। আয়তনের বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হচ্ছে সুইডেন। নর্ডিক অঞ্চলভুক্ত। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়? নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? এগুলোই ঘুরে ফিরে এসেছে আর কি। নিচের কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে পরিচিত দেখো, তো এটা তোমাকে অবশ্যই জানতে হবে এই জায়গা থেকে। কোনগুলো একটা মাত্র স্ক্যান্ডিনেভিয়ান নয়, বাকিগুলো। আমরা ফিরে আসুন দিয়ে যদি দেখি, ফিনল্যান্ড হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। তার মানে হচ্ছে যে তোমার এইগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সবগুলো। এটা না হয় আমরা পেরে গেছি এই সবগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাট এটা ক নাম্বারে না দিয়ে পরে দিলে তখন কনফিউজড হয়ে যাইতাম। এখানে দেখো, তোমার হচ্ছে যে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া। রাশিয়া হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। এখান থেকে বাদ যাবে অস্ট্রেলিয়া, এখান থেকে বাদ যাবে হচ্ছে ফ্রান্স। সো এই আর কি। এরপর যদি আমরা দেখি নরওয়ে, নরওয়ে পৃথিবীর সর্বোত্তরের শহর হচ্ছে যে হ্যামারফাস্ট। নরওয়ের হ্যামারফাস্ট হচ্ছে পৃথিবীর সর্বোত্তরের শহর। সো তোমাকে যদি বলে পৃথিবীর সর্বোত্তরের শহর কোনটা, নরওয়ের হ্যামারফাস্ট হচ্ছে যে সর্ব উত্তরের শহর। আচ্ছা, মৎস্যজীবীদের বা হচ্ছে ধীবরের দেশ বলা হয় হচ্ছে নরওয়েকে। নরওয়েকে মৎস্যজীবীর দেশ বা ধীবরের দেশ কিংবা নিশীথ সূর্যের দেশ বলা হয় হচ্ছে নরওয়েকে। আচ্ছা, নরওয়েকে কি বলা হয় তোমার হচ্ছে যে মৎস্যজীবীদের দেশ বা ধীবরের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয় হচ্ছে নরওয়েকে। নিশীথ সূর্যের দেশ কোনটা? নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। ওকে, এরপর যদি দেখি সুইডেন সম্পর্কে গুরুত্বপূর্ণ আয়তনের দিক থেকে বৃহত্তম নর্ডিক দেশ, স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশ হচ্ছে তোমার সুইডেন। সংবাদপত্র প্রচলন করে হচ্ছে সুইডেন। তো তোমাকে যদি বলে সংবাদপত্র প্রচলন করে কে, সুইডেন হচ্ছে সংবাদপত্রের প্রচলন করে। বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্রের নাম হচ্ছে সুইডেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্রের নাম কি? সুইডেন। সো তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে বিশ্বের প্রথম আহ কল্যাণমূলক রাষ্ট্রের নাম কি? বিশ্বের প্রথম কল্যাণমূলক রাষ্ট্রের নাম হচ্ছে সুইডেন। আচ্ছা, ভ্যানিস অফ দ্য নর্থ বলা হয় সুইডেনের স্টকহোমকে। ভ্যানিস অফ দ্য নর্থ বলা হয় কাকে? সুইডেনের স্টকহোমকে ভ্যানিস অফ দ্য নর্থ বলা হয়। সুইডেনের স্টকহোমকে কি বলা হয়? ভ্যানিস অফ দ্য নর্থ বলা হয়। ওকে, ভলভো মূলত হচ্ছে যে তোমার সুইডেনের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি। ভলভো মূলত সুইডেনের গাড়ি প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে ভলভো। ওকে, উত্তরের ভেনিস বলা হয় হচ্ছে স্টকহোমকে, সুইডেনের। আচ্ছা, জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ, তিনি হচ্ছে সুইডেনের একজন নাগরিক। তিনি মূলত ফ্রাইডে ফর ফিউচার নামে একটা আন্দোলন দিয়ে হাইলাইটেড হয়েছিলেন। জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ সম্প্রতি হচ্ছে যে আহ, আপনার হচ্ছে যে ওই সমুদ্রযান যে হচ্ছে ফ্লোটিলা, এই ফ্লোটিলার নেতৃত্ব দিয়েছেন হচ্ছে এই গ্রেটা থুনবার্গ। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি তোমার হচ্ছে যে হাজার হ্রদের দেশ বলা হয় হচ্ছে ফিনল্যান্ডকে। হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে হচ্ছে হাজার হ্রদের দেশ বলা হয়। সো ধারণা করা হয় প্রায় 55,000 হ্রদ আছে ফিনল্যান্ডে আর কি। সবুজ সোনা বলা হয় হচ্ছে ফিনল্যান্ডের বনভূমিকে। অ্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে কনসিডার করা হয় হচ্ছে এই ফিনল্যান্ডকে। পৃথিবীর সব থেকে সুখী দেশ হিসেবে কনসিডার করা হয় হচ্ছে ফিনল্যান্ডকে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু হচ্ছে যে বলেন আপনারা। একটু ক্লিয়ার কিনা বলেন।
একটু বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। বিশ্বের প্রথম পারমাণবিক বজ্র সংরক্ষণ কোথায়? আচ্ছা, ফিনল্যান্ডে। হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? হাজার হ্রদের দেশ বলা হয় হচ্ছে ফিনল্যান্ডকে। এই পর্যন্ত যা পড়ানো হয়েছে এগুলো আপনাদের ক্লিয়ার কিনা, বা এই জায়গা থেকে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাবেন। আমরা যতটুকু পড়েছি এতটুকু ক্লিয়ার কিনা, বা এই জায়গা থেকে হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আইসল্যান্ড। ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে যে আপনার হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ বসন্তকাল বলা হয় আইসল্যান্ডকে। একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, অপশন হচ্ছে এই জায়গা থেকে, আইসল্যান্ডকে হচ্ছে আগুনের দ্বীপ বলা হয়। আপনাকে যদি এই জায়গা থেকে বলে যে নিচের কোন দেশকে আগুনের দ্বীপ বলা হয়, আপনি সবার আগে আইসল্যান্ডকে বাদ দিয়ে দিবেন। আইসল্যান্ড তো আগুনের দ্বীপ হইতে পারে না, বাট আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় আর কি। আচ্ছা, আইসল্যান্ডের বেশিরভাগ বা যারা বসবাস করে এরা হচ্ছে মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে, অ্যাজ সেন্ট মার্টিনে যারা বসবাস করে তাদের মতো আর কি। সেন্ট মার্টিনের বেশিরভাগ হচ্ছে মৎস্য শিকারী বা হচ্ছে পর্যটনের সাথে সম্পৃক্ত আর কি। ওকে, বাকিরা কমেন্ট করতেছেন না যে, বাকিদের ক্লিয়ার কিনা আমি বুঝবো কিভাবে? আমার তো কোনো আধ্যাত্মিক শক্তি নাই যে আপনার আহ, মাথার ভেতর গিয়ে দেখে আসবো যে আপনি বুঝতে পারছেন কিনা। এস্তোনিয়া, আচ্ছা, বাল্টিক সাগরের পূর্বে এস্তোনিয়া, ডেনমার্ক বা বাকি যেগুলো আছে এগুলো জাস্ট একটু দেখে নিব। ডেনমার্কের ইতিহাসে বিখ্যাত দ্বীপপুঞ্জ, আমরা কয়েকটা বিখ্যাত দ্বীপপুঞ্জ নিয়ে দেখি। উত্তর আটলান্টিকে অবস্থিত হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। দ্বীপটির অধিকাংশ আর্কটিক বৃত্তের উত্তর দিকে, এগুলো লাগবে না। গ্রিনল্যান্ড কার মালিকানায় রয়েছে? এই প্রশ্নটা অনেকবার এসেছে বা আসে। গ্রিনল্যান্ড কার মালিকানায় রয়েছে? ডেনমার্কের মালিকানাধীন। গ্রিনল্যান্ড কার মালিকানাধীন? গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের মালিকানাধীন। গ্রিনল্যান্ড কার মালিকানাধীন? ডেনমার্কের মালিকানাধীন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি ফ্যারো দ্বীপপুঞ্জ, এগুলা এত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা যদি দেখি সর্বপ্রথম জাতীয় পতাকা প্রচলন শুরু হয় ডেনমার্কে। এই প্রশ্নটা বা এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে? সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে? এটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোথায়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি লাটভিয়া, লিথুনিয়া। আচ্ছা, লাটভিয়া, লিথুনিয়া। লাটভিয়া হচ্ছে বাল্টিক সাগরের পূর্ব তীরে লিথুনিয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত রাষ্ট্র। এগুলো থেকে জাস্ট আমরা একটু বেসিক দেখে নিব। লাটভিয়া, লিথুনিয়া, এই রিলেটেড যে বেসিক তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমরা একটু দেখে নিব। তার আগে আপনাদেরকে আরেকটা তথ্য একটু জানাই দিই। সেটা হচ্ছে যে আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, আপনারা হয়তো বা জানেন জাহাঙ্গীরনগরে মূলত বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়, বা বিষয়ভিত্তিক জিকে থেকে প্রশ্ন করা হয়। সো বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানের জন্য আপনারা হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে এই বইটা দেখতে পারেন। বইটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় এটা আপনার জন্য হেল্পফুল, তাহলে আপনি সংগ্রহ করতে পারেন। ওকে, এরপর যদি আমরা দেখি মধ্য ইউরোপ। সো মধ্য ইউরোপের দেশ হচ্ছে 8টা। এখান থেকে জাস্ট খালি দেশের নামগুলো জানবো, ম্যাপ দেখে দেশের নামগুলো জানবো, বাট রাজধানী, তারপর ও কার উপনিবেশ ছিল এগুলো জানার কোনো দরকার নাই, আমরা জাস্ট দেশের নামগুলো জানবো। ওকে, ইউরোপের প্রাচীনতম লবণের খনি অবস্থিত হচ্ছে পোল্যান্ডে। চেক প্রজাতন্ত্র থেকে শুরু করে মানে এই দেশ, এই কয়েকটা দেশ যেগুলো আছে মধ্য ইউরোপের, এই দেশগুলো রিলেটেড আমরা বেসিক তথ্যগুলো একটু জেনে নিব আর কি। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিতর্কিত যে অঞ্চল আছে নাগারাখো কারবাক, এই নাগারাখো কারবাকটা এখান থেকে গুরুত্বপূর্ণ আর কি। ওকে, দক্ষিণ ককেসাসের একটা বিতর্কিত অঞ্চল হচ্ছে নাগারাখো কারবাক। কার কার মধ্যে দ্বন্দ্ব রয়েছে? আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। এতটুকু জানলেই হবে আর কি, বিস্তারিত জানতে হবে না। আমরা কোশ্চেন সলভ করি একটু, তাই হয়ে যাবে। নিচের কোন দেশটি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করে? রাশিয়া। নাগারাখো কারবাক নিয়ে মূলত আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ, এটার মধ্যস্থতা করে হচ্ছে রাশিয়া। নাগারাখো কারবাক কোন দুটি দেশের করিডোর? এটা মূলত হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার একটা করিডোর আর কি। আচ্ছা, ককেশাস অঞ্চল কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত একটা অঞ্চল হচ্ছে যে ককেশাস অঞ্চল। ওকে, পূর্ব ইউরোপ। সো আপনাকে এখান থেকে বলতে পারে রাশিয়া ইউরোপের কোন পাশে অবস্থিত, বা নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ?
বা নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ নয়? পূর্ব ইউরোপের দেশ হচ্ছে 4টা: রাশিয়া, বেলারুশ, ইউক্রেন অ্যান্ড হচ্ছে মলদোভা। সো এই 4টা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত এই প্রশ্নটা আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করবেন যে নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ অথবা নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ না। নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ অথবা নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ নয়। এই দুই টাইপের যে কোনো একটা টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। সো আমাকে একটু জানান এই পর্যন্ত কোনো কিছু রিপিট করা লাগবে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, সবাই একটু জানান যতটুকু পড়েছি এই জায়গা থেকে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের। একটু দ্রুত জানাবেন আপনাদের হচ্ছে যতটুকু পড়েছি আমরা এই জায়গা থেকে কোনো কনফিউশন আছে কিনা বা কোনো পার্টিকুলার পার্ট রিপিট করতে হবে কিনা। আমি আপনাদের কমেন্টটা পাচ্ছি না, একটু কাইন্ডলি দ্রুত জানাবেন যতটুকু পড়া হয়েছে এখান থেকে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা বা কোনো পার্ট হচ্ছে রিপিট করতে হবে কিনা। আচ্ছা, এখানে আপনার হচ্ছে রাশিয়া অ্যান্ড ইউক্রেনের সাথে যে মূলত হচ্ছে একটা সংঘাত চলতেছে দীর্ঘ সময় ধরে, এটা মূলত ইউক্রেনের ন্যাটোতে যোগদান করতে চাওয়াকে কেন্দ্র করে। এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘাতটা, এই যে দেখেন রাশিয়ার সাথে ইউক্রেনের একটা সীমান্ত রয়েছে। সো ন্যাটো সম্পর্কে তো আমরা সবাই জানি, জানি না? ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় হচ্ছে 4 এপ্রিল 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয় মূলত আর কি। সো আটলান্টিক সাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে মূলত ন্যাটো প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 12টি দেশ। 12টি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। বর্তমান সদস্য হচ্ছে 32টা দেশ। ন্যাটোর বর্তমান সদস্য 32টা দেশ। ন্যাটোর মোট সামরিক ব্যয়ের 73% 73% দিয়ে থাকে হচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর মোট সামরিক ব্যয়ের 73% কে দেয়? ন্যাটোর মোট সামরিক ব্যয়ের 73% প্রোভাইড করে হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, ন্যাটোভুক্ত মুসলিম দেশ আছে 2টা, একটা হচ্ছে তুরস্ক, তুরস্ক আরেকটা হচ্ছে আলবেনিয়া। তুরস্ক, আলবেনিয়া এই দুইটা হচ্ছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ। তুরস্ক, আলবেনিয়া এই দুইটা কি ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটোর হচ্ছে আপনার আর্টিকেল 5, যেখানে বেসিক্যালি হচ্ছে কালেকটিভ সিকিউরিটির কথা বলা আছে। তার মানে ন্যাটোভুক্ত কোনো একটা দেশ যদি আক্রমণের শিকার হয়, বাকি সবগুলা দেশ ওই দেশের পক্ষে হয়ে ফাইট করবে। সো ইউক্রেন যখন ন্যাটোতে যোগদান করতে চায় বা ইউক্রেন ন্যাটোতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে বা কথাবার্তা চলে, তখন মূলত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা শুরু হয়, যেটা কিনা এখন পর্যন্ত চলমান রয়েছে। যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হওয়ার কারণ হচ্ছে যে ইউক্রেনকে মূলত পশ্চিমা যারা আছে তারা সাহায্য করতেছে সব দিক থেকে, সামরিক সাহায্য কিংবা টেকনোলজিক্যাল সাহায্য থেকে শুরু করে সব ধরনের সাহায্য করতেছে। এর কারণে যুদ্ধটা এতটা দীর্ঘস্থায়ী হয়েছে। সো রাশিয়া কেন চায় না ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক? কেননা কেউই চায় না যে আপনার বা কেউই চাবে না যে আপনার পাশে আপনার হচ্ছে যে শত্রু অবস্থান করুক বা আপনার শত্রু একদম আপনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলুক। সো এর কারণে আপনার হচ্ছে যে রাশিয়াও চায় না যে হচ্ছে যে ন্যাটোতে যোগদান করুক আর কি। হ্যাঁ, ন্যাটো থেকে আসলে আসলে এইগুলো থেকে বা এই জায়গাগুলো থেকেই মূলত হচ্ছে যে প্রশ্ন আসবে, এর বাইরে থেকে মূলত প্রশ্ন আসবে না। আচ্ছা, পূর্ব ইউরোপের দেশ তো আপনাকে এখান থেকে বলতে পারে নিচের কোনটা পূর্ব ইউরোপের দেশ, যেটা আপনাদেরকে বললাম। আচ্ছা, মিনস্ক কোন দেশের রাজধানী? বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্ক। কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী, এটা আপাতত সবাই জানি আমরা। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। ওকে, এরপর আমরা যদি রাশিয়া থেকে দেখি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, তথা হচ্ছে ইউরোপ আয়তনে সবচেয়ে বড় দেশ। রাশিয়ার সাথে 14টা দেশের সীমান্ত আছে। শুধুমাত্র রাশিয়ার সাথে যে 14টা দেশের সীমান্ত আছে এমন না, চীনের সাথেও কিন্তু 14টা দেশের সীমান্ত আছে। সো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে যে আমরা একটু দেখে নিব। এরপর হচ্ছে ব্লাডি সানডে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে তথ্য, এগুলো জাস্ট একবার রিডিং পড়ব। এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রুশ বিপ্লব, যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে 1917 সালে 1917 সালে রুশ বিপ্লব অনুষ্ঠিত হয়। এখান থেকে রুশ বিপ্লবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1917
সালে আপনার রুশ বিপ্লবটা সংগঠিত হয়। সো ফরাসি বিপ্লব কত সালে যেন সংগঠিত হয়? 1799 থেকে 1799 এই 10 বছর ব্যাপী তোমার হচ্ছে ফরাসি বিপ্লবটা চলে। সো এই বিপ্লবটা দেখার পরে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিল হচ্ছে জ্যাকোবিন ক্লাব। আমরা সামনে পড়বো ফরাসি বিপ্লবটা, জাস্ট ইনফো জানাই রাখতেছি। ফরাসি বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল জ্যাকোবিন ক্লাব। ফরাসি বিপ্লবের যে স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই স্লোগানের প্রবক্তা ছিল রুশো। আর তোমার ফরাসি বিপ্লব মূলত হচ্ছে বাস্তিল দুর্গের পতন ঘটে। কোন বিপ্লবের ফলে? ফরাসি বিপ্লবের ফলে বাস্তিল দুর্গের পতন ঘটে। অপরদিকে নেপোলিয়নকে বলা হতো ফরাসি বিপ্লবের শিশু। সো এই যে অনেক সময় ধরে একটা বিপ্লব সংগঠিত হইলো, 10 বছর ধরে, এখান থেকে আমাদের মাইন্ডসেট হয়ে যায় একটা বিপ্লব মনে হয় অনেক সময় ধরে হয়, বাট না। তোমার হচ্ছে যে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল মাত্র 10 দিন। সারা জাগানো রুশ বিপ্লবের টাইম কত দিন ছিল? মাত্র 10 দিন ছিল। বিপ্লবটা 1917 সালে আপনার হচ্ছে যে হয়। রুশ বিপ্লব কত সালে হয়? রুশ বিপ্লব ডেফিনেটলি রাশিয়াতে হয়। সো এটার কয়েকটা নাম আছে, একটু আগেই তো হচ্ছে যে বললাম, অক্টোবর বিপ্লব, বলসেবিক বিপ্লব, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, 10 দিনের বিপ্লব। সো এই সব কিছু মিলে তোমার হচ্ছে যে রুশ বিপ্লবটা কতদিন হয় আর কি? তোমার হচ্ছে যে রুশ বিপ্লবটা তোমার হচ্ছে যে অক্টোবর, বলসেবিক বা 10 ডেজ বিপ্লব, মাত্র 10 দিন ব্যাপী হয় আর কি। আচ্ছা, বলসেবিক প্রাপ্ত, আচ্ছা, রাষ্ট্র ক্ষমতা সর্বহারা বিপ্লবও কিন্তু বলা হয় এই বিপ্লবকে। নেতৃত্ব দান করে হচ্ছে ভ্লাদিমির লেনিন, এই বিপ্লবে নেতৃত্ব দেয়। আচ্ছা, রুশ বিপ্লবের মধ্য দিয়ে কি হয়? তোমার হচ্ছে যে বিশ্বের সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হয় হচ্ছে রাশিয়া। কার্ল মার্কস তিনি হচ্ছে সমাজতন্ত্রের ধারণা দেয়। রুশ বিপ্লবের মাধ্যমে পতন ঘটে জার দ্বিতীয় নিকোলাসের। রাশিয়ার জারতান্ত্রিক শাসনের পতন ঘটে হচ্ছে 1917 সালে। রাশিয়ার হচ্ছে যে তোমার সর্বশেষ জার ছিলেন হচ্ছে নিকোলাস। ওকে, সো এইগুলাই আসবে এই জায়গা থেকে যদি প্রশ্ন করে, এখান থেকে আসবে, এর বাইরে থেকে মূলত প্রশ্ন আসবে না তোমার হচ্ছে রুশ বিপ্লব রিলেটেড প্রশ্ন করলে। এরপর 1917 সালে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা একটু আগেই আমরা পড়লাম বা একটু আগেই দেখলাম। সেটা হচ্ছে যে তোমার কি হয়? একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আহ, আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তোমার যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোমার কি ওই আহ, এখান থেকে আচ্ছা, 1917-তে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে একটা ঘোষণা, বেলফোর ডিক্লারেশন, যেটার উপর ভিত্তি করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এটাও একটু মনে রাখবা। আচ্ছা, রাশিয়ার গৃহযুদ্ধ কবে হয়েছিল? এতটুকুই জাস্ট জানলেই হবে এই জায়গা থেকে। সাপেক্ষ সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় হচ্ছে 1922 সালে। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় 1922 সালে। আর সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি হয় হচ্ছে 1991 সালের 26 ডিসেম্বর। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় হচ্ছে 1922 সালে এবং সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় 1991 সালের 26 ডিসেম্বর। এইটা মনে রাখবা। গঠিত হয় 22-এ, আনুষ্ঠানিক বিলুপ্ত হয় 1991 সালে 26 ডিসেম্বর। সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়। কয়টা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়। তো এখান থেকে আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। রাশিয়ার রাজাদের বলা হতো জার। সো তোমাকে বলতে পারে কোন দেশের রাজাদেরকে জার বলা হতো? রাশিয়ার রাজাদেরকে জার বলা হতো। কোন দেশের রাজাদের হচ্ছে যে জার বলা হতো? রাশিয়ার রাজাদের জার বলা হতো আর কি। ওকে, রাশিয়ার বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে যদি আমরা একটু দেখে নিই। প্রত্যেকটা দেশে আসলে বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আছে। সো রাশিয়ার কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে আমরা দেখব। সো এটাই আজকে আমাদের শেষ টপিক। রাশিয়ার বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে দেখার পরে তোমাদের স্কুল ছুটি দিয়ে দিব। সো প্রথমেই যদি হচ্ছে আমরা দেখি, জোসেফ স্ট্যালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, এখান থেকে একটু মনে রাখবা যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশের রাষ্ট্রপ্রধান কে ছিল, বিশেষ করে গুরুত্বপূর্ণ দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এগুলো একটু মনে রাখবা। আহ সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন তিনি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার বা নীতির প্রবর্তক। পঞ্চবার্ষিক নীতির প্রবর্তককে জোসেফ স্ট্যালিন হচ্ছে পঞ্চবার্ষিক নীতির প্রবর্তক। ইউরি গ্যাগ্রিন যিনি হচ্ছে মহাশূন্যে প্রথমবারের মতো ভ্রমণের কৃতিত্ব অর্জন করেন 1961 সালে। তোমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভা মানে টু উইমেন যে হচ্ছে প্যাসেজটা আছে তোমাদের টেক্সট বুকে,
ইএফটিতে, ওখানে কিন্তু এটা সম্পর্কে পাবা আর কি বিস্তারিত, ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে। পিটার দ্য গ্রেট রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন। সো এখান থেকে বলতে পারে যে দাড়ির উপর কর বসিয়েছিলেন কে? পিটার দ্য গ্রেট, যিনি হচ্ছে রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন এবং তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন। ভ্লাদিমির লেনিন, একটু আগে বললাম যে 1917 সালে যে রুশ বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের নেতা ছিলেন হচ্ছে ভ্লাদিমির লেনিন। তার পুরো নাম ভ্লাদিমির ইলিচ লেনিন। তিনি 1924 সালে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত তার মরদেহটা সংরক্ষিত আছে মস্কোর আপনার হচ্ছে রেড স্কোয়ারে। তার উল্লেখযোগ্য গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থের নামটা, ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। গ্রন্থটার লেখককে? ভ্লাদিমির লেনিন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি মিখাইল গর্বাচেভ, সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির সর্বশেষ নেতা হচ্ছে মিখাইল গর্বাচেভ। তিনি হচ্ছে গ্লাসনোস্ট নীতির প্রবক্তা, খুবই গুরুত্বপূর্ণ। গ্লাসনোস্ট এবং পেরিট্রিকা নীতির প্রবক্তাকে? মিখাইল গর্বাচেভ হচ্ছে আপনার গ্লাসনোস্ট এবং পেরিট্রিকা নীতির প্রবক্তা। সো এই গ্লাসনোস্ট মানেটা কি? গ্লাসনোস্ট মানে হচ্ছে ওপেন ডিসকাশন বা খোলামেলা আলোচনা। গ্লাসনোস্ট মানে কি? ওপেন ডিসকাশন বা খোলামেলা আলোচনা। ওকে, অপরদিকে ভ্লাদিমির পুতিন, তিনি হচ্ছে বর্তমান রুশ প্রেসিডেন্ট আর কি, তিনি হচ্ছে যে দায়িত্বে রয়েছে। সো রাশিয়ার যে বাকি গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো আছে এই পর্যন্তই থাকবে আমাদের, এগুলো হচ্ছে যে দেখে নিব, এর ভেতর থেকেই আর কি আসবে আর কি। ওকে, সো এখন তোমাদের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে আসলে এর ভেতর থেকে আসবে, এর বাইরে থেকে আসলে প্রশ্ন করবে না এইভাবে। সো এই পর্যন্ত তোমরা, তোমাদের কাজ আমি যেভাবে পড়াইলাম এটা বই থেকে জিনিসগুলো আমার সাথে সাথে একবার দেখে নিবা আর কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবা। তাহলেই দেখবা তোমাদের যাবতীয় যত প্রবলেম আছে সব কিছু সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি তোমরা ঠিকঠাকভাবে হচ্ছে কোশ্চেনগুলো সলভ করো। সো এখন আমাকে জানাও তোমাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা। তোমাদের কোনো ডাউট, কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, অনেক অনেক থ্যাঙ্কস। কাকে বললেন অনেক অনেক থ্যাঙ্কস? আচ্ছা, আমাকে একটু জানান যে হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের। অল ক্লিয়ার সাকিব হোসেন বলেছে, বাকিরা একটু বলেন বা কোনো প্রশ্ন কিংবা কোনো কনফিউশন আছে কিনা এই জায়গা থেকে আপনাদের। ওকে, সো আই হোপ বাকিদেরও কোনো হচ্ছে কনফিউশন নাই। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি পড়াশোনা করেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।